আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আরএসসি, অ্যাকর্ড, ইলেকট্রিক্যাল টেকনোলজি যে বিষয়গুলো অডিটের বিষয়গুলো আছে সেগুলো বিস্তারিত আলোচনা করব। দেখেন আরএসসি এবং অ্যাকর্ড এবং টেকনিক্যাল যে অডিট আছে ইন্ডাস্ট্রিগুলোতে, ফ্যাক্টরিতে এবং গার্মেন্ট সেক্টরে এই বিষয়গুলো কোন কোন বিষয়গুলো দেখে এবং মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসাবে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কি কি বিষয়গুলো জানা দরকার এবং কি কি ডকুমেন্টসগুলো আপনাদের থাকা দরকার এবং এগুলোর ব্যাপারে যে পূর্ণ জ্ঞান থাকা দরকার আমাদের সেই বিষয়গুলো আলোচনা করব। যে আরএসসি বা অ্যাকর্ড বা হচ্ছে বিএসআই টেকনিক্যালি কোন বিষয়গুলো দেখে, ফ্যাক্টরিতে কোন বিষয়গুলো চাইবে আমাদের কাছ থেকে এবং কোন বিষয়গুলো আমরা আপডেট করে রাখবো এবং কোন বিষয়গুলো আমরা এবং কোন নিয়মে আমরা কাজ করব সেই বিষয়গুলো আলোচনা করব। তো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো দেখতে পারবেন যে আসলে কতটা আপনার জন্য হেল্পফুল হবে যে আরএসসি অডিটের জন্য বা অ্যাকর্ড জন্য বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মিড পয়েন্ট যারা মিড লেভেলের যারা ইঞ্জিনিয়ার আছেন তারা খুবই উপকৃত হবেন এবং ভাইবা ফেস করতে পারবেন। বিভিন্ন ভাইভাতে এখন আরএসসি এবং অ্যাকর্ড হচ্ছে একটা সেফটি নিয়ে যেহেতু কাজ করে এবং বিভিন্ন বায়াররা এই আরএসসি এবং অ্যাকর্ড ছাড়া কাজ দিতে চায় না, বিভিন্ন ফ্যাক্টরিতে এই সংস্থাগুলোর আওতায় আসতে হয়। তো এগুলো যদি আপনারা জানেন তাহলে আপনাদের চাকরি এবং হচ্ছে প্রফেশনাল এলে অনেক ভালো কিছু করতে পারবেন। চলুন যে আমরা আলোচনা করি আসলে আরএসসি এবং অ্যাকর্ড বিষয়টা কি। আপনারা জানেন যে তাজরিন ফ্যাশন এবং রানা প্লাজা যখন দুর্ঘটনা ঘটলো তখন আমাদের বাংলাদেশে একটি নিয়ম মাফিক অ্যালায়েন্স এবং অ্যাকর্ড নামের দুটো সংস্থা, বাইরের সংস্থা, বায়ারের একটা সংস্থা, এরা বাংলাদেশের সেফটি নিয়ে কাজ করবে এই ধরনের আমাদের বাংলাদেশ সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়। তখন তারা কাজ শুরু করে, তাদেরকে 5 বছরের জন্য একটা মেয়াদকাল দেয়। তারপরে তারা কাজ করে আমাদের বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলোতে সেফটি নিয়ে, ফায়ার সেফটি এবং ইলেকট্রিক্যাল সেফটি এবং স্ট্রাকচারাল সেফটি এগুলো নিয়ে কাজ করে। তো তাদের সেই ধরনেরই আরএসসি হচ্ছে একটা সংস্থা। যখন অ্যালায়েন্স বাংলাদেশে থেকে ওদের চুক্তি যখন কমপ্লিট হলো তো সেই জায়গাতে আরএসসি মানে নামে একটি সংস্থা আবির্ভাব হয়। সেই সংস্থাটা হচ্ছে 20 মে 2020 সালে আপনার জয়েন্ট স্টক কোম্পানি ফর্মে নিবন্ধন হয়। এটা আসলে কি, এটা ট্রেড ইউনিয়ন একটি এবং হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের যে বাংলাদেশ শিল্প এবং গ্লোবাল যে ব্র্যান্ডগুলো থাকে তাদের একটা সংস্থা। এটা এই সংস্থার মাধ্যমে কিছু স্ট্যান্ডার্ড একটা নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতি মেনটেন করে যে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিগুলো মেনটেন করে তারা একটা র্যাঙ্কিং দেয়, তাদের সাথে বিভিন্ন যোগাযোগ থাকে, তারা যেভাবে চায় যে ফ্যাক্টরিটা এভাবে সাজবে দেন তাদের কাছে প্রোডাক্ট কিনে। তো এটা হচ্ছে আরএসসি এর কাজ। তো আরএসসি দেখেন এখানে আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল এর হচ্ছে অর্থটা নাকি মিনিংটা এরকম দাঁড়ায়। আর এটার ব্যাপারে তো বললাম, আরও এটা বিস্তারিত আছে, এনাদের ওয়েবসাইট দিয়ে আপনারা নিতে পারবেন বা কারো কোনো যদি সমস্যা হয় আমার কাছে ইনবক্সে যোগাযোগ করতে পারেন এবং কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আরএসসির ব্যাপারে অনেক বিষয় নিয়ে আলোচনা করে বিস্তারিত আমরা দিব। তো আজকে দেখেন আরএসসি আসলে কি কি নিয়ে কাজ করে। স্ট্রাকচারাল সেফটি নিয়ে কাজ করে, ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে কাজ করে, ফায়ার সেফটি নিয়ে কাজ করে। এই তিনটা বিষয় নিয়ে প্রথম থেকে কাজ করত, তারপরে আপনার বয়লারটা পরে যোগ হয়েছে। এখন এই চারটা বিষয় নিয়ে মানে কাজ করে, চারটা স্ট্রাকচারাল বিল্ডিং এর সেফটি নিয়ে কাজ করে, ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে কাজ করে, ফায়ার লাইফ সেফটি নিয়ে কাজ করে, বয়লার সেফটি নিয়ে কাজ করে। তারপরে দেখেন আমরা যেহেতু আজকে ইলেকট্রিক্যাল সেফটির যে ব্যাপারে বা ইলেকট্রিক্যালের যে মানে মেনটেন্যান্সকে যে ডকুমেন্টসগুলো রাখতে হয় বা যে বিষয়গুলো জানতে হয় সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। ইএলডি রাখতে প্রয়োজন, তারপর হচ্ছে আপনার এসএলডি প্রয়োজন, এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন, আর্থিং পিট রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট প্রয়োজন, কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, থার্মো ওয়েল টেস্ট রিপোর্ট, থার্মোগ্রাফি সার্ভো টেস্ট রিপোর্ট, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেনটেন্যান্স প্রোগ্রাম শিডিউল এবং লক আউট ট্যাক আউট পলিসি, লোটো সংক্ষিপ্ত ডিভি চেকলিস্ট। এই বিষয়গুলোর
সাথে সাথে আরও কিছু মানে সিম্পল বিষয়ের প্রয়োজন থাকে। তো এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে জানতে হবে যে, এবং এগুলোর ডকুমেন্টস রাখতে হবে। সাধারণত এই বিষয়গুলো দেখে থাকে। তো চলুন যাই আমরা এগুলা বিষয়ে প্রত্যেকটা একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি তাহলে একটা ভিডিও হবে। তো সময় নষ্ট না করে আমরা কিছু কিছু বিষয়গুলোর ধারণা নিই, যে বিষয়গুলো আসলে কিভাবে মেনটেন করে বা কি চায় তারা। দেখেন, এসএলডি হচ্ছে একটা ডিভি বা এমডিভি বা এলটির ভিতরে যা থাকে তার পূর্ণাঙ্গ তথ্য ওখানে লিপিবদ্ধ থাকবে, এবং সেগুলো হচ্ছে অ্যাকর্ড এবং হচ্ছে স্ট্যান্ডার্ড রুল, বিএনবিসি রুলস মেনেই করতে হবে। ধরুন যে একটা জেনারেটর আর্থিং কয়টা থাকতে হবে, 3টা থাকতে হবে। একটা ট্রান্সফরমার আর্থিং কয়টা থাকতে হবে, 3টা থাকতে হবে। এই কেবলগুলো কত মাপের হতে হবে, আর আউটপুটগুলো কত মাপের হতে হবে, এই বাসবার ক্যালকুলেশন কত হবে, এখানে বাসবার ক্যালকুলেশন করা আছে। এই বিষয়গুলো পূর্ণাঙ্গ এরকম একটা ড্রয়িং এর মাধ্যমে থাকতে হবে, সেটাই হচ্ছে এসএলডি। আর ইএলডি হচ্ছে কি, ইলেকট্রিক্যাল লেআউট ড্রয়িং, যেটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যালের যে লেআউটগুলো থাকে, ফ্যান, লাইট, জেড মেশিন থেকে শুরু করে এগুলা একটা মানে যে ড্রয়িং থাকে সেটা হচ্ছে লেআউট, ইএলডি বলে। তারপর দেখেন, লোড ক্যালকুলেশন টেবিল কাকে বলে। আমাদের যে এসএলডিটা থাকবে, মনে করেন এখানে 10টা লোড আছে, এই লোডগুলো কত আরএম এর কেবল, কত আরএম এর, দেখেন এখানে বেকার সাইজ, বেকার, তারপর হচ্ছে বেকার কত অ্যাম্পিয়ারের, এটা 3 ফেজ না সিঙ্গেল ফেজ, তারপরে হচ্ছে এটা কি কেবল ইউজ করা হয়েছে, আর্থিং কি কেবল ইউজ করা হয়েছে, কত কিলোওয়াটের, এটা বিস্তারিত একটা এবং আর ওয়াই বি 3টে ফেজের লোড আপনাকে দেখাই দিতে হবে, সেটা ব্যালেন্স আকারে আছে কিনা এই টেবিলের মাধ্যমে ফুটে ওঠে, এবং সঠিক আছে কিনা, এটা হচ্ছে লোড টেবিল বলে। যতটা এসএলডি থাকবে তার এগনেস্টে একটা করে এরকম লোড টেবিল থাকবে। তারপর হচ্ছে কি যে এলপিএস কথাটা তো জানেন যে আপনারা বজ্রপাতের জন্য ওভার ভোল্টেজ যেটা হয় এটা গ্রাউন্ডে নামায় দেয়, এটা হচ্ছে এলপিএস। এলপিএস এর ডিজাইন থাকতে হবে, আর্ট টেস্ট রিপোর্ট থাকতে হবে। আর্ট টেস্টের রিপোর্টের সর্বনিম্ন মান হচ্ছে 10 ওহমের নিচে করা যাবে না। এটা হচ্ছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে এলপিএস 2 রকম হয়, ক্লাস এ, ক্লাস বি, বা কত ফিট হবে, এই এয়ার টার্মিনালগুলো কত হবে, এইগুলা বিস্তারিত আমরা অন্য একটি ভিডিওতে জানাবো। জাস্ট খালি এলপিএস কি এতটুকু জানলে না। তারপর তো সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট। সিস্টেম আর্থিং বলতে আপনার যে আমরা ট্রান্সফরমার বা হচ্ছে মেশিনের যে আপনার বোরিং করে আমরা যে সিস্টেম আর্থিং করি, সেটার মান মান কত থাকতে হবে, সেটার মান সর্বনিম্ন আমাদের 1 ওহম থাকতে হবে, 1 ওহমসের মধ্যে থাকতে হবে সিস্টেম আর্থিংয়ের ক্ষেত্রে। এবং বছরে 2 বছর পর পর এটা রেজিস্ট্যান্স টেস্ট করতে হবে, এবং এটাকে রেকর্ড আকার রাখতে হবে। এবং এটা টেস্টের নিয়ম হচ্ছে, এটা একটা মিটার এরকম থাকে আমাদের, এটা হচ্ছে 8 ফিট, আর এটা হচ্ছে নিজস্ব মিটারে একটা 2টা পয়েন্ট থাকে, এটা হচ্ছে 20 mm, 20 মিটার পর পর, মানে 65 ফিট পর পর এটাকে মাটির সাথে মানে গেড়ে এটাকে রিপোর্ট টেস্ট করতে হয়। যাই হোক, এটা আলাদা ইস্যু। এটা যদি কারো এই ধরনের ইস্যুতে যদি কোনো প্রবলেম হয়, কমেন্টসে লিখবেন, আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে কি করতে হবে। তারপরে দেখেন, ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট, আমাদের কেবলের উপরে যে ইনসুলেন্স থাকে এটাকে টেস্ট করতে হয়, না হলে যখন এটার ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায় তখন হাত দিলে বা হচ্ছে কেবলটা যখন কোনো কিছু টাচ করে তখন কিন্তু এটা ওপেন হয়ে যায়, যে কোনো মানুষ বা যে কোনো কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তো 2 বছর অন্তর অন্তর ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট সংরক্ষণ করে রাখতে হয়। এর মান হচ্ছে 5 মেগা ওহম। 5 মেগা ওহম, যে যে মানটা আপনি এভাবে সকল কিছু সংযোগ দিয়ে যে মানটা আসবে এই মিটারে, সেটা 5 মেগা ওহমে বেশি হতে হবে, সর্বনিম্ন 5 মেগা হতে হবে। দেখেন এখানে 35 আসছে, মানে হচ্ছে এই কেবলটা, মনে করেন এই কেবলের মান যদি ধরেন তো ঠিক আছে। এর নিচে যদি থাকে 5-এর নিচে আছে, মনে করেন 4 হয়েছে, তাহলে এই কেবল চলবে না। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং। ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং বলতে বোঝায় যে এনএফপিএ 7E অনুসারে ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং চালু এবং ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে। দেখেন, সকল কিছুই আপনি ট্রেনিং দিবেন, রিপোর্ট করবেন, কিন্তু এগুলো ডকুমেন্টস রাখতে হবে ফাইল আকারে। ট্রেনারগণ, ইলেকট্রিশিয়ান এবং যারা জুনিয়র ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বোঝাচ্ছে যে সেফটি এবং কিভাবে কাজ করতে হবে, নিয়মমাফিক কাজ করতে হবে। প্রত্যেকটা লোটো ট্রেনিং, ইলেকট্রিশিয়ান ট্রেনিং, সেফটি ট্রেনিং, এগুলো ব্যাপারে মাসে একটা করে ট্রেনিং দিতে হবে ইঞ্জিনিয়ার এই ধরনের
ওয়ার্কশপে বসে বা হচ্ছে মানে ট্রেনিং রুমে বসে। তারপর দেখেন আরেকটা হচ্ছে থার্মো ওয়েল টেস্ট রিপোর্ট। এই জিনিসটা প্রয়োজন আমাদের। থার্মো ওয়েল টেস্ট রিপোর্ট বলতে ট্রান্সফরমারের মধ্যে যে ওয়েলটা ইউজ করা হয় এটা হচ্ছে একটা ব্রেকডাউন ভোল্টেজ থাকে। গড় ব্রেকডাউন ভোল্টেজটা কত, এটা হচ্ছে একটা রিপোর্ট, হচ্ছে 11 কেভির একটা রিপোর্ট আপনাদের দেখাচ্ছে। যে ভোল্টেজটা দেখেন এখানে বলছে যে 26 কেভির ব্রেকডাউন ভোল্টেজ স্ট্যান্ডার্ড হচ্ছে 26 কেভিএ। তো আমাদের এরকম হচ্ছে পল্লী বিদ্যুতে এইটা টেস্ট করতে হয়। আপনার এই টেস্ট করার জন্য দেখেন আমাদের এখানে 561 বর্তমানে অবস্থা ব্যবহারের উপযোগী, মানে এটা ঠিক আছে। দেখেন এটা 16 হয়েছে ব্রেকডাউন, এটা মেপে এই ট্রান্সফরমার এক বোতল তেল নিয়ে এটা মেপে দেখতেছে 16.1 হচ্ছে, মানে হচ্ছে বর্তমান অবস্থা ব্যবহারের অনুপযোগী। তারপরে 33 কেবি ওকে, এটা উপযোগী। এই 33 হচ্ছে এটাও অনুপযোগী। মানে এখানে বোঝাচ্ছে কি যে ব্রেকডাউন ভোল্টেজ যদি আপনার 26 কেভির নিচে আসে এই ওয়েলটার, তাহলে এটা চলবে না। আর এই রিপোর্টটা কোথায় করতে হয়? আপনার ট্রান্সফরমার ওয়েল টেস্ট হচ্ছে পল্লী বিদ্যুতের যে করে নিয়ে আসতে হয় ইঞ্জিনিয়ারের কাছ থেকে। তারপর হচ্ছে থার্মোগ্রাফি সার্ভে টেস্ট রিপোর্ট। এটা হচ্ছে থার্মোগ্রাফি সার্ভে রিপোর্ট বছরে 2 বার করতে হয়, 6 মাস পর পর এটা রিপোর্ট টেস্ট করতে হয় এবং রিপোর্ট করার পরে এটা সংরক্ষণ রাখতে হয়। এবং এখানে একটা আপনার 4টা পার্ট থাকে, ওনাদের 4টা পার্ট থাকে। তার মধ্যে পরিবেষ্ট তাপমাত্রার চেয়ে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে তা হট স্পট বলে গণ্য হবে। মানে হচ্ছে 40 ডিগ্রি বেশি যদি থাকে তাহলে এটা হট বলতে এই যে বিভিন্ন ইলেকট্রিক্যালের যে ইকুইপমেন্টগুলো আছে এটার মধ্যে কারেন্ট প্রবাহের ফলে যে তাপ তৈরি হয় বা লোড ক্যালকুলেশন সঠিক না করার কারণে বা হচ্ছে মনে করেন যে কানেক্টরগুলো লুজ থাকার কারণে বিভিন্ন কারণে আমাদের যে শর্ট সার্কিট হয় বা হচ্ছে হিট হয়ে তাপ হয়ে যে পুড়ে যায় বা হচ্ছে এটা হচ্ছে হটস্পট। এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা মিটার দিয়ে যদি আপনি ছবি আকারে ধরেন তখন আপনি পেয়ে যাবেন কোথায় কত হিট আছে। তো দেখেন এখানে 62 সর্বোচ্চ আছে, সর্বনিম্ন হচ্ছে 30 আছে। এখানে যখন এই জায়গাটাতে যখন মিটার ধরবে দেখেন এখানে যে 30.7.9 দেখাচ্ছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে লো হচ্ছে 34.4। এই ধরনের একটা রিপোর্ট যেটা করে এটার নাম হচ্ছে থার্মোগ্রাফি সার্ভে রিপোর্ট টেস্ট বলে। তারপরে দেখেন সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্ট টেস্ট। আমাদেরকে সিস্টেম আর্থিং যে আপনাকে বুঝালাম যে এটা হচ্ছে প্রত্যেকটা এরকম একটা রিপোর্ট করে করতে হয় ওয়ানের, এটা 1 ওহমসের নিচে থাকতে হয়। দেখেন প্রত্যেকটা 1 ওহমসের নিচে আছে আমাদের, এভাবে একটা রিপোর্ট তৈরি করতে হয়। ঠিক আছে। তারপর হচ্ছে লক আউট ট্যাক আউট পলিসি। লক আউট ট্যাক আউট পলিসি বলতে আমরা যখন কাজ করি, আমাদের ইঞ্জিনিয়ারগণ যখন আমাদের মেনটেন্যান্স টিম যখন কাজ করে তখন একটা ব্রেকার আপনি অন করে কাজ করতেছেন, ওদিক থেকে গম করে একটা ব্রেকারকে উঠাই দিল, তখন কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য লক আউট ট্যাক আউট বলতে এটা একটা লক, বিভিন্ন ব্রেকার অনুযায়ী বিভিন্ন এমসিসিবির জন্য একরকম, এমসির জন্য এটা এই ধরনের সিস্টেম ওয়াইজ এই ধরনের লক থাকে। এগুলো লক করে যারা অথরাইজ পারসন থাকবে এটার বিস্তারিত কে লক করেছে, কেন লক করেছে এর জন্য একটা রিপোর্ট তৈরি করতে হয় এবং এটার জন্য একটা পলিসি আছে। পলিসিটা আমরা একটু দেখে আসি, তাহলে বুঝবেন যে পলিসিটা আসলে কি। এই যে লক আউট ট্যাগ আউট এরকম একটা পলিসি থাকতে হবে, এটা RSC রিকোয়ারমেন্ট, এটা বিস্তারিত আছে। বৈদ্যুতিক নিরাপত্তা, লক আউট ট্যাগ আউট কি, কেন করব, কিভাবে করব, এই জিনিসটা এই নিয়ম নীতিগুলো লেখা থাকে। এটা হচ্ছে লক আউট ট্যাগ আউটের পলিসি বলা হয়। ঠিক আছে। তো আমরা এই ধরনের জিনিসগুলো যদি জেনে থাকি তখন আমাদের কর্মক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। তারপরে দেখেন এখানে হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স প্রোগ্রাম বা শিডিউল যেটা বলছে, এটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের টেকনিক্যালি আমাদের মেশিনগুলো মাসে 2 বার মেইনটেনেন্স করতে হয়। তো মেইনটেনেন্স করার জন্য মেশিনের নাম নিয়ে মানে 15 দিন পর পর আমাদের মেশিনের কোন তারিখে কোনটা আমরা মেইনটেনেন্স করব সেটা আমাদের লিস্ট থাকতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে মেইনটেনেন্স করতে হবে। এটা হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের প্রোগ্রাম শিডিউল। এই ধরনের একটা প্রোগ্রাম শিডিউল থাকতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যারা আমার কথাগুলো শুনলেন, আমরা এই ধরনের ধারাবাহিক ভিডিও আমাদের দিতে থাকবো এই চ্যানেলে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা উৎসাহ দিবেন আমাদেরকে। আমরা প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের এই চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, যেহেতু আপনাদের উপকারের জন্যই
বা আপনাদেরকে এটা বোঝানোর জন্য, এই বিষয়গুলোর জন্য যেন ব্রেক পেতে না হয় সেজন্য এগুলো আলোচনা করা। এইগুলো যদি আপনারা জানতে পারেন আপনাদের প্রফেশনাল লাইফে এবং চাকরির ক্ষেত্রে ভাইবা বোর্ডে এবং আপনাদের প্রফেশনালি যখন কাজ করবেন তখনই অনেক হেল্পফুল হবে। একটা ডিবির ভিতরে পূর্ণাঙ্গ এবং প্রত্যেকটা পার্ট কীভাবে দেখবেন, কি করলে কি ভালো হবে, আমরা এগুলো সবগুলোই ধারাবাহিক ভিডিও দিতে থাকবো। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কোনো কথা যদি থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা ইনশাল্লাহ ওটা অ্যান্সার দিব। এবং কোনো ডকুমেন্টসের যদি আরএসসি ডকুমেন্টস বা অ্যাকাউন্টের জন্য টেকনিক্যালি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।